শিক্ষার্থীরা তোমরা যারা এখনো আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম, অ্যাচিভ এডুকেশন ইজিলির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই তোমাদের স্কুল থেকে বেশ কিছু বই পেয়ে গিয়েছো এবং বাকি বইগুলোর জন্য কিন্তু তোমরা অপেক্ষা করছো। তারই সাথে সাথে এনসিটিভি কিন্তু তোমাদের জন্য বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন প্রকাশ করে দিয়েছে। এর মাধ্যমে তুমি জানতে পারবে যে তোমাদের যে প্রশ্নের ধরন রয়েছে সেটি কেমন হবে, সেটি কেমন, সেটি কি লিখিত নাকি ব্যবহারিক, এবং নম্বর বিভাজনটি কেমন হবে সেটি কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে। তো এখানে কিন্তু কোন প্রকারের যে অধ্যায়ের যে বিবরণ, অর্থাৎ কোন অধ্যায়টি পড়তে হবে, কোন অধ্যায়টি পড়তে হবে না, এরকম কোনো নির্দেশনা কিন্তু এখন পর্যন্ত আসেনি। এবং আমি আজকের যে নির্দেশনাটি নিয়ে আলোচনা করব সেটির মধ্যেও কিন্তু এটি নেই। এটি হতে পারে যে প্রতিষ্ঠান ভিত্তিক, অর্থাৎ স্কুল ভিত্তিক ভাগ করে দেওয়া হতে পারে, অর্থাৎ স্কুল নিজে নির্ধারণ করবে, অথবা এটা এনসিটিভি থেকে নির্ধারণ করে দেওয়া হতে পারে। এটি কিন্তু একদম নির্ধারিত না, এটি কারণ এখনো এটি প্রকাশিত হয়নি, এবং প্রকাশ হলে আমি কিন্তু অ্যাচিভ এডুকেশন ইজিলি চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেব। তো আজকে আমি এটি নিয়ে আলোচনা করব। দেখো, এটি কিন্তু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি থেকে প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন। দেখো, খেয়াল করো, এটি কিন্তু হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য, নবম এবং দশম শ্রেণীর জন্য কিন্তু এটা নয়। অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর জন্য কিন্তু আরো একটি নির্দেশনা রয়েছে, এবং সেটা নিয়েও আমি কিন্তু পরবর্তীতে আলোচনা করব। তো এটি হচ্ছে জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে এবং 2025 শিক্ষাবর্ষ থেকে কার্যকর, অর্থাৎ এটি 2012 শিক্ষাক্রমে ছিল এবং তার উপর ভিত্তি করে 2025 সালে এটিকে কার্যকর করা হবে। তো আজকে আমি শুধুমাত্র যে বাংলা প্রথম পত্র রয়েছে সেটা আলোচনা করব। সামনের ক্লাসগুলোতে কিন্তু আমরা বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, গণিত এগুলো নিয়েও কিন্তু আলোচনা করব, এবং সেগুলো প্রশ্নের ধরন, নম্বর বিভাজন কেমন হবে সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথম যেটি সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র, পূর্ণ নম্বর হচ্ছে 100। এখন প্রশ্নের ধরন ও নম্বর বিভাজনটা একটু খেয়াল করো ভালো করে। সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর। একটা সৃজনশীল প্রশ্নের নম্বর কিন্তু 50 নয়, এখানে যে প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে আসবে সেগুলো মোট নম্বর হচ্ছে 50। বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নম্বর। বর্ণনামূলক প্রশ্নের জন্য কত? 20 নম্বর। এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ। অর্থাৎ সৃজনশীলে 50, বর্ণনামূলক প্রশ্ন 20 এবং বহু নির্বাচনীতে 30। তোমরা কিন্তু গত বছর 2025 শিক্ষাবর্ষে একদম লাস্টের দিকে যখন তোমরা বার্ষিক পরীক্ষা দিয়েছো তখন কিন্তু তোমাদের এরকম একটা বর্ণনামূলক প্রশ্ন ছিল, যেটাকে কিনা রচনামূলক প্রশ্ন বলা হয়েছিল, সেটাই কিন্তু হচ্ছে এই বর্ণনামূলক প্রশ্ন। তো এরপরে দেখো বলা হয়েছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10। প্রতিটি সৃজনশীল নম্বরের কিন্তু থাকবে 10, অর্থাৎ প্রতিটি সৃজনশীল প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এক একটার নাম্বার হচ্ছে 10। প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর 10 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। অর্থাৎ এই যে বর্ণনামূলক প্রশ্ন থাকবে এগুলোরও একটার যে মান সেটা হচ্ছে 10। তার মানে বর্ণনামূলক প্রশ্নের জন্য যদি 20 নাম্বার থাকে, তার মানে এটা নিশ্চিত যে বর্ণনামূলক প্রশ্ন কয়টা আসবে? 2টা আসবে। দেখো এখানে দেওয়া রয়েছে সৃজনশীল প্রশ্ন। গদ্য থেকে 4টি, কবিতা থেকে 4টি করে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। অর্থাৎ গদ্য থেকে 4টা থাকবে, কবিতা থেকে 4টা থাকবে, এবং এই সবগুলো মিলিয়ে মোট 8টা সৃজনশীল থাকবে। কিন্তু তোমাকে যে 8টায় আনসার করতে হবে এমনটা না। দেখো পরবর্তীতে বলা হয়েছে গদ্য ও কবিতা থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখন তোমাদের মনে হতে পারে যে এখানে বলেছে গদ্য ও কবিতা থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এটা কিভাবে সম্ভব? আসলে এখানে যে 5টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে সেখানে কিন্তু তোমাকে গদ্য থেকে 2টি, কবিতা থেকে 2টি, এটা মিলালে কিন্তু হবে না। সেক্ষেত্রে তোমাকে গদ্য থেকে যে কোনো 2টা কমপক্ষে দিতে হবে, এবং অন্যদিকে তোমাকে কিন্তু কবিতাতে 3টা দিতে হচ্ছে। আবার অন্যদিকে গদ্যতে 3টা দিলে কবিতাতে 2টা দিতে হচ্ছে। কিন্তু তুমি চাইলে কিন্তু গদ্যতে 4টা এবং কবিতাতে 1টা দিতে পারবা না। অর্থাৎ তোমাকে কমপক্ষে 2টা করে যে কোনো একটা থেকে নিতে হবে, এবং পরেরটাতে বেশি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এখন মনে করো তুমি গদ্যতে যে কাজটা করলা সেটা হচ্ছে যে গদ্যতে তুমি 3টা প্রশ্ন উত্তর দিলা, তাহলে কবিতাতে তোমাকে 2টা দিতে হবে। আবার তুমি যদি কবিতাতে 3টা প্রশ্ন দাও তাহলে কিন্তু গদ্যতে তোমাকে 2টা প্রশ্ন দিতে হবে। কবিতাতে 3টা দিলে গদ্যতে 2টা, এভাবে আর কি, মানে মোট 5টা প্রশ্ন। অর্থাৎ
এমনও তো হইতে পারে যে কেউ গদ্য 4টা নিয়ে কবিতা একটা দিতে পারে, যেহেতু কবিতা অনেকের কাছে বোধগম্য হয় না, সেক্ষেত্রে কিন্তু সেই সুযোগটি নিয়ে তারা বলেছে কমপক্ষে 2টি করে নিতে হবে। এরপর আসলে বর্ণনামূলক প্রশ্নে যায়। বর্ণনামূলক প্রশ্নে আনন্দ পাঠ থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। আনন্দ পাঠ কি, তোমাদের কিন্তু একটা এক্সট্রা বই আছে, এটা হচ্ছে আনন্দ পাঠ। এই আনন্দ পাঠটাও কিন্তু পড়তে হবে এবং এই আনন্দ পাঠ থেকে মোট 4টা বর্ণনামূলক প্রশ্ন তোমাদেরকে দিবে। 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 4টা দিবে, 2টা লিখবা, 2টা প্রশ্নের উত্তর দিবা। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2টি অংশ থাকবে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নে 2টি অংশ থাকবে। ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে, অর্থাৎ খ অংশের জন্য তোমাদেরকে দিবে 7 নম্বর এবং ক অংশের জন্য তোমাদেরকে দিবে 3 নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু ভাগ থাকবে। এরপরে বহু নির্বাচনের প্রশ্নের মধ্যে গদ্য থেকে 15টি, কবিতা থেকে 15টি করে মোট 30টি প্রশ্ন থাকবে এবং সকল প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি, যে নতুন যে জিনিসটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। অন্যদিকে কিন্তু সৃজনশীল প্রশ্নের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। সৃজনশীল প্রশ্ন যেখানে আগে উত্তর করতে হতো 7টা, সেখানে এখন কিন্তু তোমাদেরকে উত্তর করতে হবে 5টা। তবে এক্সট্রা হিসেবে 2টা কি করতে হবে, বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। যেখানে কিন্তু তোমাদের খ অংশটা একটু বড় হবে, যেহেতু এখানে 10 নম্বরের প্রশ্ন, ক অংশ একটু 3 নাম্বার আর খ অংশ হচ্ছে 7 নাম্বার, সেক্ষেত্রে ক অংশের তুলনায় খ অংশ কিন্তু অনেক বড় হবে। তো এটি হচ্ছে তোমাদের যে বাংলা প্রথম পত্র রয়েছে সেটি, এটি কিন্তু ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য। নবম থেকে দশম শ্রেণীর জন্য কিন্তু অন্য ক্লাসে আমি আলোচনা করব। এবং তোমাদের আরো যেগুলো রয়েছে, যেমন দেখো এখানে আমরা যদি একটু নিচে যাই, দেখো বাংলা দ্বিতীয় পত্র রয়েছে এবং এর ছাড়াও আরো যেসব বই রয়েছে সেই বইগুলোর কিন্তু যে নম্বর বিভাজন রয়েছে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।